বন্ধুরা, আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। আমরা প্রতিদিন নতুন নতুন গল্প আপনাদেরকে উপহার দেব যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে চলুন আজ আমরা নতুন আরেকটি গল্পে যাই এবং নতুন গল্পটি অনেক মজা লাগবে যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন। সবাইকে ধন্যবাদ, আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। চলুন আমরা গল্পে চলে যাই। মাথাটা দুপাশে ঝাঁকিয়ে দিবস আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ এন্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ এন্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিভোর্স পেপার সামনে আর কলম হাতে একবার তার স্বামী নীরবের দিকে তাকায় তনি। নীরব যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তনি স্বাক্ষর করবে পেপারে। তনি মেকি হাসে। এতটা অসহ্যকর হয়ে যাচ্ছে সে যে তার থেকে মুক্তি পেতে অস্থির হয়ে আছে। আর কিছু ভাবে না সে, আর কারো দিকে তাকালো না। নিজের চোখের পানি মুছে কলমটা শক্ত হাতে ধরল। হাত কাঁপছে তার, বুকটা ভার হয়ে গেছে। মাথাটা দুপাশে ঝাঁকিয়ে ডিভোর্স পেপারটা কাছে নিয়ে স্বাক্ষর করে দিল। অবশেষে বিচ্ছেদ ঘটে গেল তাদের। তনি চোখ দিয়ে দুঃখটা পানি গড়িয়ে পড়ল। নীরব খুশিতে উঠে দাঁড়ালো। তার মুখে যেন বিজয়ের হাসি। তনি অবাক হলো। একটা সময় এই ছেলেটা পাগলের মতোই পছন্দ করত। তনির পরিবার রাজি হয় তনিকে ওর সাথে বিয়ে দিতে। আজ সেই ছেলেটাই তনির থেকে মুক্তি পেয়ে কতটা খুশি। তনি উঠে দাঁড়ালো। তনির বাবা তুষারের দিকে তাকিয়ে বলে, বাবা চলো যাওয়া যাক। তুষার নিজের মেয়ের দিকে তখনও তাকিয়ে আছে। মেয়েটার কতটা কষ্ট হচ্ছে তা সে বাবা হয়ে অনুভব করতে পারছে। 2 বছরের সম্পর্কের জন্য নীরব 4 বছরের সংসার ভেঙে দিল। তুষার তনির হাতটা শক্ত করে ধরল। নীরবের দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে যেই মেয়ের জন্য আমার মেয়েকে ঠকাইছো, একদিন সেই মেয়ে তোমাকে কাঁদাবে। তুষারের কথা নীরব উচ্চ স্বরে হেসে ওঠে। তুষার কপাল কুঁচকে ফেলে। নীরব হাসি থামিয়ে বলে, তাই নাকি এক্স শ্বশুর মশাই? তনি ঘৃণায় নাক শিবকায়। তুষার রাগী গলায় নীরবের দিকে আঙ্গুল তুলে বলে, বেয়াদব ছেলে, একদিন তুমি এসে আমার মেয়ের পায়ে ধরবা, যেন সে তোমার জীবনে আবার ফিরে আসে। তুষার আর দাঁড়ায় না, তনিকে নিয়ে চলে যেতে শুরু করে। নীরব সেখান থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, আপনার ওই সেকেন্ড হ্যান্ড মেয়ের কাছে নীরব কখনো যাবে না। এই কথা কানে যেতেই তনির ইচ্ছে করে মরে যেতে। তুষার আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, তনিকে নিয়ে চলে আসে। তনি চলে যেতে নীরব ফোন বের করে নিজের গার্লফ্রেন্ড বৃষ্টিকে কল দেয়। 2-3 বার রিং হওয়ার পর কল রিসিভ করে বৃষ্টি। হ্যালো। বৃষ্টির গলা শুনে বাপাসে বুকে হাত দিয়ে নীরব বলে, হাই। কলিজা ঠান্ডা হয়ে গেল। নীরবের কথায় বৃষ্টি হালকা হেসে বলে, কি বলতে বলো? বলতে তো অনেক কিছু ইচ্ছে করে মেরিজান, কিন্তু এখন আপাতত বলতে চাইছি যে তোমার পরিবারের কাছে আমার পরিবার কালকে আসবে। বৃষ্টি খুশি হয়ে বলে, সত্যি? হ্যাঁ। তার মানে তোমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। বৃষ্টি খুশিতে ফোনের ওপাশে লাফিয়ে উঠল। এটা বুঝতে পেরে নীরব হাসল। বৃষ্টি নিজেকে সামলে বলে, অপেক্ষায় থাকবো কাল, বাই। নীরব বাই বলে কেটে দিল কল। অবশেষে তার ভালোবাসা পূর্ণতা পাবে। নীরবের মা রুনা এসে নীরবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বৃষ্টি মেয়েটা অনেক ভালো, বেশ করেছিস। এই জন্য সবসময় কে ডিভোর্স দিয়ে তোর বাবা থাকলে আর তিনি খুশি হতে। মায়ের কথা নীরব রুনাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তো মা। নীরবের বাবা অনেক আগেই মারা গেছে, শুধু তার মা বেঁচে আছে। নীরবের আর কোনো ভাই বোন নেই। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে তনি। তার পাশেই তার মা মিষ্টি তার দিকে তাকিয়ে আছে। তনি গম্ভীর গলায় বলে, কি হয়েছে, ভাবে তাকিয়ে আছো কেন? মিষ্টি কান্না ভেজা গলায় বলে, দেখছি আমার ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে, যে মায়ের কাছ থেকে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখছে। তনি চট করে চোখ বন্ধ করে নেয়। গলাটা কেমন ধরে আসলো। তার ছোট দুটো কাঁদছে। তন্নি নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে।
মিসমি কিছু বলে না, তনিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কাঁদো সামিয়েটা, কাঁদলে মনটা হালকা হবে। তনি কিছুক্ষণ কান্না করে নিজেকে সামলে সোজা হয়ে আবার রান্নার দিকে মনোযোগ দেয়। মিসমি নিজের গলা ছেড়ে বলে, মা নিজের জীবনটা আবার সাজা নতুন করে। তনি কাঁপা কাঁপা গলায় বলে, সাজবো মা, একটু সময় দাও। মিসমি কিছু বলে না। তুষার তখন বসার ঘরে বসেছিল। মিসমি গিয়ে তার পাশে এসে বসে। তুষার মিসমির দিকে তাকিয়ে বলে, মেয়েটা সামলাতে পারবে তো? মিসমি আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, তনি সামলাতে পারবে। তুষার কিছু বলে না। মিসমি হাতটা শক্ত করে ধরে রাখে। তনির জীবনের এই ঘটনার জন্য তুষার নিজেকে দায়ী ভাবছে। খাবার টেবিলে বসে আছে তনি, তুষার আর মিসমি। তনি স্বাভাবিক আচরণই করছে। তনি মা ও বাবার দিকে তাকিয়ে বলে, কি হলো, খাচ্ছ না যে? তনির কথায় মিসমি তার মাথা নাড়িয়ে বুঝায় কিছু হয়নি। তনি বুঝতে পারে বিষয়টা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তনি দুজনকেই বলতে থাকে, মা প্লিজ, তোমরা স্বাভাবিক হও। তোমরা এমন বিহেভ করলে আমি স্বাভাবিক জীবনে ফিরবো কি করে? তোমরা এভাবে মন খারাপ করে থাকলে তোমাদের দেখে বারবার আমার এই ঘটনা মনে হবে। আর যা ঘটে গেছে তা তো আর মন খারাপ করে ফিরিয়ে আনতে পারবো না। মিসমি আর তুষার দুজনেই ভাবে সত্যিই তো, যা ঘটে গেছে তা তো বদলানো যাবে না। তনিকে স্বাভাবিক রাখতে হলে তাদের স্বাভাবিক থাকতে হবে। সকাল 11টা বাজে। তনি ফোনটা বেজে ওঠে। তনি রান্নাঘর থেকে ছুটে আসে। ফোন হাতে নিয়ে দেখে বড় বড় অক্ষরে নীরব লেখা। তনি চমকে যায়, শ্বাস ঘন হয়ে আসে, বুক ধড়ফড় করতে থাকে। ফোন রিং হতে হতে ফোন কেটে যায়। তনি ফোন ধরে না। আবারও ফোনটা বেজে ওঠে। এবারও নীরব কল দিয়েছে। তনি একটা বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে ধাঁধালো গলায় বলে, কি হচ্ছে, কল দিচ্ছেন কেন? নীরব বিরক্তিকর হাসি দিয়ে বলে, ও হ্যালো, তোর মতো মেয়ের সাথে পিরিত করতে কল দেয়নি। তনি বিরক্তি নিয়ে বলে, কি বলবে বলো? আজকে তো আমার আর ঋষির বিয়ের তারিখ ঠিক হবে। ভালো তো, আচ্ছা রাখি, আমার কাজ আছে। তনি নীরবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। বুকটা খুব যন্ত্রণা করছে। পাশে থাকা গ্লাসের পানিটা ঝকঝক করে শেষ করে ফেলে দম নেয় সে। ফোনটা অফ করে দিয়ে একটু স্বাভাবিক হয়ে বাহিরে যায়। বাহিরে আসতে মিসমি জিজ্ঞেস করে, কি হয়েছে, এত দেরি করলি যে? তনি মাথা নাড়িয়ে কিছু না বলে আবারও নিজের কাজে মন দেয় সে। নীরব কল দিয়েছে, ব্যাপারটা লুকিয়ে গেল। মা বাবা জানতে পারলে শুধু শুধু চিন্তা করবে। তনি ভয় আছে, আবার যদি নীরব কল দেয় ও নিজেকে আর সামলাতে পারবে না। তাই আজ তুষার আসলে সে তার বাবাকে বলবে নতুন সিম কিনে আনতে। বিকেলের দিকে তুষার বাসায় আসে। আজ অফিস থেকে ছুটি নিয়ে চলে এসছে। তখন বেলা 4টা বাজে। মিসমি হালকা খাবার বানিয়ে আনে বিকেলের জন্য। তুষার আর তন্নি বসে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে তন্নি বলে, বাবা আমাকে একটা নতুন সিম কিনে দাও। আচ্ছা। তন্নি আর কিছু বলে না, বাবার কাছে মাথা রেখে বসে থাকে। তুষারও কিছু বলে না। চেয়েছিল জিজ্ঞেস করতে নিজের জীবন নিয়ে কি চিন্তা করলো, কিন্তু করলো না। সে মনে করে তন্নিকে আরো সময় দেওয়া উচিত। হঠাৎ তন্নি পড়ে যায় বসা থেকে। তুষার আর মিসমি আটকে ওঠে। তন্নি ফ্লোরে পড়ে যায়, তার হাত পা কুঁচকে আসতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। মিসমি দৌড়ে যায় পানি আনতে, আর তুষার তন্নিকে তুলে সোফায় শুয়ে দেয়। অনেকক্ষণ পানি ঢালার পর তন্নি স্বাভাবিক হয়। তুষার চিন্তিত হয়ে বলে, তুই ঠিক আছিস তো? হঠাৎ এমন হলো কেন? তন্নি সোজা হয়ে বসে হালকা দম নেয়, তারপর বলতে থাকে, এটাই প্রথমবার না, এর আগেও অনেকবার হয়েছে এমন। প্রথম হয়েছিল এমন সেই দিন যেদিন নীরব আর বৃষ্টির প্রেমের বিষয়ে জেনেছিলাম। তুষার চিন্তিত গলায় বলে, ডাক্তার দেখাসনি? তন্নি না করলো। তুষার চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে জানালো, কাল হসপিটালে ডাক্তার দেখাতে যাবে। ডাক্তারের চেম্বারে বসে আছে তন্নি আর তুষার। ডাক্তার মাথায় হাত রেখে চিন্তা করছে এমনটা ওর সাথে কেন হয়। তুষার গলা ধরে জিজ্ঞেস করে, ডক্টর, আমার মেয়ের কি সিরিয়াস কিছু হয়েছে? ডাক্তার মাথা সোজা করে তুষার সাহেবের দিকে তাকিয়ে বলে, এটা শ্বাসকষ্ট তো নয়, অস্বাভাবিক কিছু হলে ওর এই রোগটা ভাসে। নীরব আর বৃষ্টির বিয়ে ঠিক হয়ে গেছে, আর 2 দিন পর ওদের বিয়ে। নীরব খুবই ব্যস্ত ব্যবস্থা করার নিয়ে। তার উপর একটু পরপর সবকিছু ছড়িয়ে তুলে তন্নিকে পাঠাচ্ছে। নীরবের এই কাজটা করতে দারুণ লাগছে। সে যেন এই কাজটা একটা পৈশাচিক আনন্দ পায়। রুনা বেগম ফোনে বৃষ্টির সাথে কথা বলছিলেন। মেয়েটাকে তার দারুণ লেগেছে। কি সুন্দর মিষ্টি করে কথা বলে, আর দেখতেও তন্নির থেকে ভয়াবহ সুন্দরী।
নীরব কাজের সূত্রে রুনা বেগমের সামনে দিয়ে যাচ্ছিল। ছেলেকে দেখে রুনা বেগম নিজের কাছে ডাকেন। নীরব কাছে এসে বলল, কিছু বলবে মা? আমার সোনা বাবা, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। ও মা, তাই? কেন গো মা? এই যে এমন একটা লক্ষ্মী বৌমা এনে দিচ্ছি। মায়ের কথা নীরব ঠোঁট মিলিয়ে হাসল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, খুব পছন্দ হয়েছে বুঝি? রুনা বেগম হেসে বলল, অনেক। আবার রুনা বেগম মুখ কালো করে বললেন, ভুলটা শুধরে নিয়েছি তো। হ্যাঁ, এইটা আরেকটা ভালো কাজ করেছিস, কারণ নতুন না লাগবো। নীরব হাসলো। তারপর কাজের কথা বলে সেখান থেকে চলে গেল। বৃষ্টি আর তার বাবা বাবুল সাহেব আর মা তরি বেগম বসে আছেন তন্নিদের বাড়িতে। বুঝতে পারছেন না তো ওরা এখানে কেন? তন্নি আর বৃষ্টি একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তুষার সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনারা এখানে কেন? আরে আঙ্কুল, আমার বিয়ের কার্ড দিতে আছে। তুষার সাহেব বিরক্ত হয়ে বলে। আমি কথাটা তোমাকে জিজ্ঞাসা করিনি। বৃষ্টি কিছু বলে না আর। বসার ঘরে বাবার রাগী গলা শুনে তনি ছুটে বেরিয়ে আসে সেখানে। বসার ঘরে এসে বৃষ্টিকে দেখে অবাক হয়ে বলে, তুই এইখানে? ব্যাস, বৃষ্টি যেন এতক্ষণ এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। উঠে গিয়ে তনিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংকস তনি, নীরবকে আমার জন্য ছেড়ে দেওয়ার জন্য। তনি বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? বৃষ্টি গা জ্বালানো হাসি দিয়ে বলে, তোকে দাওয়াত দিতে, তুই কিন্তু অবশ্যই আসবে। তনি বুঝতে পারে বৃষ্টি তাকে কষ্ট দিতে এগুলো বলছে, কিন্তু তনি ওদের সামনে নিজেকে দুর্বল করবে না। তনি মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, আমি চেষ্টা করবো আসতে। বৃষ্টির মুখটা কালো হয়ে যায়। সে তনির চেহারাটা শুকনো দেখতে চেয়েছিল, চোখ পানিতে টলমলো করছে, কিন্তু হলো তো উল্টোটা। তবে বৃষ্টিও থেমে থাকার মেয়ে না। সে তার হাতে পড়ে থাকা একজোড়া মালা দেখিয়ে বলে, এগুলো না, আমাকে শাশুড়ি মা পরিয়েছে। বালাগুলোর দিকে তাকিয়ে দেখে এগুলো তার বালা ছিল। এখন এগুলো অন্যের হাতে। তনি তাচ্ছিল হেসে বলে, সেকেন্ড হ্যান্ড জিনিস। বৃষ্টি কপাল কুচকে বলে, তনি হাতে হেসে বলে, খেয়ে যাবি তো। বৃষ্টি কিছু বলতে নিবে, তনি তাকে পাত্তা না দিয়ে মিসমি জাহানের দিকে তাকিয়ে বলে, মা ওদের নাস্তা দাও। মিসমি জাহান রান্নাঘরে চলে যায়। তনি জেদ নিয়ে সেখানেই বসে থাকে। মুখটা কষ্টে ফেটে যাচ্ছে, তবুও সে উঠবে না সেখান থেকে। সেখান থেকে চলে গেলে সবাই তাকে দুর্বল ভাববে, কিন্তু সে তো দুর্বল নয়। অন্ধকার রুমে বসে আছে তনি, চোখ দুটো ফুলে যাচ্ছে কান্না করে। তুষার সাহেব আর মিসমি জাহান কেউ আসেনি ডাকতে, তবে তারা বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে দুজনেই তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে দেখে তনি আবার অসুস্থ হয়ে গেছে। মিসমি জাহান দৌড়ে গিয়ে পানি এনে তনির মাথায় ঢালতে থাকে। বেশ অনেকটা সময় নিয়ে সে ঠিক হয়। তনিকে তুলে বিছানায় শুয়ে দেয় তুষার সাহেব। অল্প খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় তাকে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তনি তার বাবার হাত ধরে বলে, বাবা একটা রিকোয়েস্ট করবো। তুষার সাহেব মেয়ের হাতের উপর হাত রেখে বলে, কি বলবি বল? তনি সোজা হয়ে বসে বলতে থাকে, আমি কাজ করতে চাই, এই ট্রমা থেকে আমাকে কাজই মুক্তি দিতে পারবে। তুষার সাহেব এতে বাধা দেয় না। মেয়ে নিজে কিছু করতে চায়, করুক না। মেয়েকে আশ্বাস দিয়ে ঘুমাতে বলে কপালে চুমু দিয়ে চলে যায় তারা। সকাল 7টা বাজে। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছে রাজ চৌধুরী। একটু দূরে টেবিলে রাখা আছে একটা ল্যাপটপ। সে তার ম্যানেজারের সাথে কথা বলছে অডিও কলে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে গেছে। রাগী গলায় সে তার ম্যানেজারকে বলে, ওকে বের করে দাও, আর বিজ্ঞাপন দিয়ে দাও যে রাত ফ্যাশন ডিজাইনে নতুন পিয়া লাগবে। ম্যানেজার সজীব ভয় ভয় গলায় অপর পাশ থেকে বলল, জি স্যার। কল কেটে দিল। প্রায় অনেকক্ষণ শাওয়ার নিয়ে রুমে এসে ল্যাপটপ হাতে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:40 বাজে। জলদি রেডি হয়ে নিচে আসে রাত। নিচে এসে দেখছে তার 3 বছরের মেয়ে রায়দা বসে আছে ডাইনিংয়ে। রাত মিষ্টি শেষে ডাইনিংয়ে গিয়ে বসে পড়ে। রায়দা বাবাকে দেখে এক লাফে তার খুলে। রাত জড়িয়ে ধরে বলে, আমার প্রিন্সেস কখন আসলো? রায়দা বাবার গলা জড়িয়ে ধরে বলে, রেডি করিয়ে দিয়েছে। ও আরেকটা কথা, রায়দা তার খুপিকে টিপি বলে। রাত এবং রেডি খাবার প্লেটে করে রাদের সামনে দিল। রাত নিজেও ছিল, রায়দাকেও খাওয়াতে লাগলো। খাওয়ার মাঝে রেডি বলল, ভাই, তোমার রায়দার জন্য হলেও একটা বিয়ে করা উচিত। রাত বিরক্ত হয়ে বলে, দেখো, এই সকল বিষয়ে আমি তোদের আগেও বলেছি, এখনো বলছি, আমি আর কোনো বিয়ে করব না। রেডি আর কিছু বলে না। কিছু বলে না বোনায়
রাত একবার যা বলে দিয়েছে সেটাই। রাত খাবার খেয়ে রায়দাকে নিয়ে চলে যায়। রাদের আপন বলতে তার ছোট বোন রিধি আর ওর মেয়ে রায়দায় আছে। তন্নি বিভিন্ন বিজ্ঞাপন দেখছে অনলাইনে, কিন্তু কোনো পোস্ট তার ভালো লাগছে না। হঠাৎ একটা বিজ্ঞাপনে তার চোখ যায়, যা কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে বিয়ের পর। তন্নি সেখানে সেভে লিখে দিল, কিন্তু যখন সে রিলেশনশিপ স্ট্যাটাস লিখতে গেল তখন তাকে ভাবালো সিঙ্গেল নাকি সে ডিভোর্সে দিবে। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে সে ডিভোর্সে দিল। অ্যাপ্লিকেশন করার শেষে সত্যি নিঃশ্বাস ফেলে সে। তারপর মায়ের কাছে যায় সে। বাবা চলে গেছে কাজে। তনি গিয়ে দেখে মিসমিসে হান বিরিয়ানি রান্না করছে। তনি গিয়ে জিজ্ঞেস করে, কি করছো মা? মিসমি জাহান হেসে বলে, তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। তনি খুশি হয়ে যায়। বিরিয়ানি তার ভীষণ প্রিয়। মেয়েটাকে হাসি খুশি দেখে মিসমি জাহানের মনটা জড়িয়ে যায়। সত্যি বাবা মা বড় অদ্ভুত একজন। সন্তানের খুশিতে হাসে, সন্তানের দুঃখে কাঁদে। মিসমি জাহান নিজের কাজে মন দেয়। রাত অফিসে নিজের রুমে বসে আছে, পুরো শরীর ঘেমে একাকার। মাত্র নতুন কনসেপ্টের ডিজাইন গুলো কালেক্ট করে এসেছে ডিজাইনারদের থেকে। এসিতে বসে সে ডিজাইন গুলো দেখতে থাকে। আর তার পাশে সোফায় বসে রায়দা খেলছে। অফিসে রাত রায়দাকে নিয়ে আসে, কারণ রিধি সারাদিন কলেজ থাকে। রায়দা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা নূর আন্টি কোথায়? নূর হলো তার আগের বিয়ে। রাদের মনে পড়ে গেল নূরের কথা, তার বেইমানির কথা, যে কিনা তার সকল ডিজাইন চুরি করে অন্য কোম্পানিতে দিচ্ছিল। তাই তাকে বের করে দিয়েছে। আর আজকে ম্যানেজার সজীব একটু আগে তার কাছ থেকে ছুটি নিয়ে গেছে, কারণ তার বউকে ডাক্তার দেখাবে। কি হলো পাপাই চলো? রাজার কথায় ভাবনা থেকে বের হয়ে আসলো। রাজ হেসে মেয়েটাকে কোলে নিয়ে বলল, সে তো চলে গেছে, আর আসবে না। ব্যাস, রাজার কান্না শুরু হয়ে গেল। কেন তার নূর আঙ্কেল তাকে ছেড়ে চলে যাচ্ছে? রাত ব্যস্ত হয়ে পড়ে মেয়ের কান্না থামাতে। বেইমানরা সবসময় অতিরিক্ত মায়া লাগিয়ে বেইমানি করে। অজান্তেই রাদের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ফ্যানের নিচে বসে আছে নীরব, সারা শরীর ঘেমে যাচ্ছে তার। আজ তারা বৃষ্টি দিয়ে ফ্যানের নিচে এসে বসতেই রোনা বেগম এসে তারা দেয় গোসলে যেতে। একটু পরে বের হতে হবে বরযাত্রী। নীরব বাধ্য ছেলের মতো চলে যায় গোসলে। গোসল করে এসে শেরওয়ানি পরে নিচে নেমে আসে। রোনা বেগম ছেলেকে দেখে চোখের নিচে থেকে কাজল নিয়ে নীরবের কানের নিচে লাগিয়ে বলেন, তোমার বৌমার নজর লেগে যাবে। নীরব হেসে বলে। রোনা বেগম ছেলের গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে? নীরব জোরে হেসে দেয়, সাথে রোনা বেগমও। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নীরবরা বৃষ্টিতে আনতে। তনি নিজের ফোনটা অনেক সাহস নিয়ে অন করে। ফোন অন হতেই অনেকগুলো নোটিফিকেশন আসে, সবগুলো নীরবের মেসেজ। তনি চেন না করে ডিলিট দিয়ে দেয়, এমনকি আইডিটা নষ্ট করে দেয়। মিসমি নিজের ঘরে বসেছিলেন, তখন তনি মন খারাপ করে তার ঘরে ঢুকে। মিসমি চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে, মন খারাপ তো? আরে মন খারাপ না তো, টেনশন হচ্ছে। কয়েকটা জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছি, কিন্তু তারা যদি আমাকে না ডাকে। মিসমি মেয়ের কথা শুনে হাসেন। মেয়ের গাল দুটো টেনে বলেন, তুই সেই ছোট্ট তরুণী রয়ে গেলি। তরুণী রাগ দেখিয়ে বলে, তোমারও আমার গাল ধরে টানার অভ্যাস গেল না। তারপর দুজনেই একসাথে হেসে দিল। মিসমি ভাবনায় মগ্ন হয়ে বললেন, তোর মনে আছে ছোটবেলায় এক্সামের আগে সারাটা রাত আমাকে জ্বালাতি? একটু পরপর উঠে বলতি, মা আমার এক্সাম ভালো হবে তো, কমন পড়বে তো, আরো কত প্রশ্ন। এটুকু বলে মিসমি হাসলেন। তনিও সাথে হেসে বলল, তো আমি কি করবো, প্রচুর চিন্তা হচ্ছে। দুই মা মেয়ে পুরনো স্মৃতির ডায়েরির পাতা উল্টাতে থাকে। পুরনো সব স্মৃতি মনে করে, সব শেয়ার করে তনির মনটা ভালো লাগছে। নিজেকে সতেজ ও ফ্রেশ লাগছে। তনি মন খুলে একটা লম্বা শ্বাস নেয়, মনটা হালকা করতে। সত্যি তার এখন ভালো লাগছে। মাত্র অফিস থেকে ফিরল রাত। রাত এসে ফ্রেশ হতে চলে গেল, আর রায়দাকে রিধি ফ্রেশ করিয়ে দিতে চায়। রাত শেষ হয়ে খাবার টেবিলে বসে। রায়দাকে রিধি খাইয়ে দিচ্ছে, আর রাত পাশে বসেই খাচ্ছে। রিধি বারবার রাতের দিকে তাকাচ্ছে, আর কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রাত বিষয়টা বুঝতে পারে। সে রিধিকে খাবার পরে সব গুছিয়ে ওর রুমে আসতে বলে। রিধিও মাথা নাড়ায়। খাবার শেষে রাত রায়দাকে নিয়ে নিজের রুমে চলে যায়। রিধি সবকিছু গুছিয়ে রাতের কথা মতো তার রুমে যায়। রাতের রুমে গিয়ে দেখে রায়দা ঘুমিয়ে গেছে। রাত রিধিকে দেখে ভেতরে আসতে বলে। রিধি রাতের কথায় চুপচাপ ভেতরে ঢুকে সোফায় বসলো। তারপরে রাত হাত ভাত করে সোফায় বসে বলল, কি বলতে চাইছিলি বল।
রেখে নিচের দিকে তাকিয়ে বলে, তুই কি আর আমার কথা শুনবি থাক বাপে? রাত একটা ধমক দিয়ে বলে, কি বলতে চাইছিলি বল। রেখে আমকান্ত করে বলে, বলি সেই তুই রাগি দেখাবি। রাত চোখ তাকিয়ে বলে, দেখাবো না বল। রেখে বুকের মাঝে অনেকটা সাহস করে বলে, ভাই তোকে এইভাবে দেখলে আমার কষ্ট হয়। সংসার নামক জিনিসটা তো এভাবে ঢোকা উচিত। বিয়ে করা দরকার তোর। কত একা থাকবি তুই? রাত চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলে, দেখ, কোনো মেয়ে রায়দাকে মেনে নিবে না, কোনো মেয়ে চাইবে না এক বছর বাবার সাথে বিয়ে করতে। কিন্তু রায়টা তো তোর নিচে। রেডিকে থামিয়ে দিয়ে রাত বলে, এটা শুধু তুই আর আমি জানি, আর কেউ তো জানে না। তো কি হয়েছে জানাবো? জানিয়েছিলি তো একজনকে, কি উত্তর পেয়েছিলি? সবাই একরকম না ভাই। রাত দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো ওকে চেষ্টা করে দেখ, যে এখন ঘুমিয়ে পড়া অনেক রাত হয়ে গেছে। তাদের কথাই বেশি বলল। থ্যাংকস সুযোগটা দেওয়ার জন্য। গুড নাইট। বাই। রাত হাত নাড়িয়ে গুড নাইট বলল। রিধি চলে যেতে দরজা লাগিয়ে দিল। ভাসতে লাগলো চোখের সামনে পুরনো কিছু স্মৃতি। চোখের সামনে তার ছিল সাকুর জঞ্জের। চোখ ঝাপসা হয়ে গেল রাতের। তার সাথে কেন এমন হলো? চোখ মুছে শুয়ে পড়লো বিছানায় রাজার পাশে। রাজাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো রাত। জীবনে হিসাব মেলাতে ব্যস্ত তৈরি। হাতে তার ফোন, যেখানে নীরবের ছবিটা ভেসে আছে। ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছে তল্লি। আনমনে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসতে চাইনি, তোমাকে আমার করে পেতে চাইনি। তুমি তো এসে অনুভূতি জাগালে আমার মনে, শিখালে কিভাবে ভালোবাসতে হয়। খুব আগলে নিজের করে নিলে, কিন্তু এখন সেই তুমি বিচ্ছেদের বিষাক্ত স্বাদ অনুভব করাচ্ছ। যদি বিচ্ছেদই করার ছিল, তাহলে কেন এত মায়ায় জড়ালে আমাকে? কথাগুলো বলার সময় চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে ফোনের স্ক্রিনে পড়লো। আরো কিছুক্ষণ তাকায় ছবির দিকে। না, আর পারছে না, কষ্ট হচ্ছে তার। ফোনটা সাইডে রেখে দিয়ে আকাশের দিকে তাকালো। এক পূর্ণিমার চাঁদ উঠেছে। ও, আজ তো নীরবার বৃষ্টির বাসরাত। ভুলে গিয়েছিল তনি। অনেক কষ্টে হালকা হেসে হাত তুলে বলে, সুখে থাক তোরা, আমাকে যেভাবে ঠকালি তোরা, না ঠকে যাস এভাবে। তনি আর দাঁড়ায় না বারান্দায়, উঠে রুমে চলে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখছে রাত 1টা বাজে। আর দেরি করে না, শুয়ে পড়ে সে। খুব ভালোভাবে নীরবের বৃষ্টির বিয়ে সম্পন্ন হয়েছে। নীরবের বাসার ড্রয়িং রুমে বসে আছে বৃষ্টি। আশেপাশে বাসার মহিলারা বউ দেখতে এসেছে, কিন্তু অহংকারী বৃষ্টি কাউকে সালাম দেয় না। এতে মহিলারা খেপে গিয়ে বলে, যাই বলিস তো না, আগের বউ তো তোর এই বউর মতো সুন্দরী ছিল না, কিন্তু আদব কায়দা এই বউয়ের থেকে 1000 গুণ ভালো ছিল। বৃষ্টি খেতে গেল। সে ভুলে গেল যে এইবারই নতুন বউ। মহিলাদের মুখের উপর বলে দিল, প্রিয়াদব, বউ দেখতে এসেছেন কেন? বেরিয়ে যান এই বাসা থেকে। মহিলাদের মধ্যে একজন এসে বললেন, এত ভালো বউকে বিদায় করে এই বেয়াদব আনলি? তোর বাসা কখনো আসবো না। রুহা বৃষ্টির আচরণে খুবই অসন্তুষ্ট হন। মহিলাদের আটকানোর জন্য বলেন, আপা আপনারা বসেন, যাবেন না। কিন্তু কেউ রুনার কথা শুনে না। মহিলারা চলে যেতে রুনা খেতে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি সেদিকে পাত্তা না দিয়ে সোজা চলে যায় নীরবের রুমে। রুনা খুবই কষ্ট পান বৃষ্টির এমন আচরণে। এখন এসে তার মনে হচ্ছে সে ভুল করেছে, কিন্তু সে নিজের ভুল স্বীকার করতে রাজি নন। নিজে নিজেই বলতে থাকে, আমি কোনো ভুল করিনি, নতুন এসেছে তো, তাই হয়তো বুঝতে পারিনি এমন আচরণ করে ফেলেছে। ঘুমটা দিয়ে বসে আছে বৃষ্টি। নীরব রুমে ঢুকে এসে বৃষ্টির পাশে বসে। বৃষ্টি নিজেই নিজের ঘুমটা সরিয়ে বলতে থাকে, তোমার মায়ের বংশ এত খারাপ, আমাকে এতগুলো কথা শুনিয়ে গেছে। তারপর নীরবকে সব খুলে বলে। সবটা শুনে নীরব বলে, তোমার ওইখানে উত্তর দেওয়া উচিত হয়নি। নীরবের কথা শুনে বৃষ্টি রেগে বলে, মানে কি আমাকে কি মনে করেছে ওরা? এতগুলো কথা বললো, ও কিচ্ছু না, আমি একটা উত্তর দেওয়াতে আমার ভুল হয়ে গেছে। বৃষ্টি অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। নীরব ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বৃষ্টিকে নিজের দিকে ফিরিয়ে সরি বলে। কিছুক্ষণ রাগ করে থাকলেও একসময় নীরবের পাগলামতি রাগ কমে যায়। আগে তনি এভাবে রাগ ভাঙাতো, আর এখন তার ভাঙাতে হচ্ছে। মনের অজান্তে নীরব দীর্ঘশ্বাস ছাড়ে। বৃষ্টি নীরবের কানে কাছে এসে বলে, তোমাকে লাগবে। বৃষ্টির কথা নীরব বৃষ্টির অনেক কাছে যায়। গভীরভাবে স্পর্শ করতে থাকে সে বৃষ্টিকে। আজ তাদের আনন্দের দিন। বিশেষ করে বৃষ্টি যেন খুবই খুশি। তার আনন্দে আকাশে উঠতে ইচ্ছে করছে। সে তার পছন্দের মানুষটাকে ছিনিয়ে নিজের করতে পেরেছে। নীরবের প্রতিটা স্পর্শে সেও সাড়া দিতে থাকে।
তনি রেডি হচ্ছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। রাজ ফ্যাশন ডিজাইন কোম্পানিতে তাকে ডাকা হয়েছে। তনি রেডি হয়ে তার বাবার রুমে যায়। তুষার সাহেব নিজের রুমে বসে সকালে খবরের কাগজ পড়ছিল। তখন তনি এসে দরজায় নাড়া দিয়ে বলে, বাবা আসবো? তুষার সাহেব নিজের মেয়েকে দেখে খবরের কাগজটা ভাঁজ করে পাশে রেখে বলেন, আয় মা। তনি এসে তার বাবার পাশে বসল। তুষার সাহেব নিজের মেয়েকে একবার দেখলেন। অনেকদিন পর যেন সে তার মেয়েকে স্বাভাবিক দেখছে। খুশিতে চোখে পানি চলে আসে। তনি তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো। তুষার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, টেনশন হচ্ছে? তনি মাথা নাড়িয়ে বলে, একটু একটু। তুষার সাহেব হালকা হাসলেন, থুতনি টেনে বললেন, চিন্তা করিস না, চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তনি তার বাবার দিকে তাকিয়ে হাসলো। তখন পায়েসের ছোট প্লেট হাতে নিয়ে তাড়াহুড়ো করে রুমে ঢুকলেন মিষ্টি। প্লেটে পায়েসটা ঠান্ডা করতে করতে এক চামচ তনির মুখের সামনে ধরে বলে, হা কর। তনি হা করলো তার মায়ের কথায়। এভাবে হাফবাটি পায়েস শেষ করে তনি তার মা বাবার কাছ থেকে বিদায় নিল। 11:40 বাজে। তনি রাজ ফ্যাশন ডিজাইন কোম্পানির সামনে দাঁড়িয়ে। 12টা ইন্টারভিউ শুরু। তনি নিজের বুকে ফুটিয়ে ভেতরে ঢুকে বুকে হাত দিয়ে দেখছে বুক ধুকপুক করছে। ওয়েটিং রুমে বসে আছে তনি। মাত্র দুজনকে ভেতরে ডাকা হয়েছে। এখানে আরো কয়েকজন আছে ইন্টারভিউ দিতে এসছে। তনি আশেপাশে তাকাচ্ছে আর শুকনো ঢোক দিয়েছে। জীবনের প্রথম ইন্টারভিউ। নিজে নিজে বিড়বিড় করে বলে, আল্লাহ চাকরিটা যেন হয়ে যায়। এর মাঝে তনি ডাক করে, তুল্লি জাহানকে? তনি দাঁড়িয়ে বলল, জি আমি। তনিকে ভেতরে যেতে বলে তনির মুখটা সাথে সাথে শুকিয়ে এতটুকু হয়ে গেল। বাহির থেকে বোঝা যাচ্ছে সে কতটা নার্ভাস। তনি দরজা নক করে বলে, মে আই কাম ইনসাইড? রাজ তনির ফাইলের দিকে তাকিয়ে বলে, ইয়েস কামিং। তনি নিজেকে স্বাভাবিক করতে 2-3 বার লম্বা শ্বাস নিয়ে ভেতরে ঢুকে রাজ ইশারায় বসতে বলে। তখনই সে ফাইলের দিকে তাকিয়ে আছে। তনি ভদ্র মেয়ের মতো বসে যায়। রাজ এবার তনির দিকে তাকিয়ে বলে, তো মিস তনি? পুরো কথা না বলে শুনে যায় রাজ। মেয়েটা যে প্রচন্ড নার্ভাস হয়ে আছে তা দেখে বোঝা যাচ্ছে। নার্ভাস থাকাকালীন যে কোনো মেয়েকে এতটা কিউট লাগে তা রাজ তনিকে না দেখলে জানতোই না। রাত দুপাশে নিজের মাথা ঝাঁকিয়ে স্বাভাবিক হয়ে বসে বলে, আপনি কি নার্ভাস ফিল করছেন মিস তনি? তনি চোখ তুলে তাকায় রাজের দিকে, হালকা হেসে বলে, না স্যার, আমি ঠিক আছি। রাজ ভ্রুকুচকে বলল, আর ইউ শিওর? ইয়া স্যার। ওকে, নার্ভাস হবেন না। এটা জাস্ট কিছু ইজি কথা বলবো, আপনার মতামত জানবো সেই বিষয়ে। তনি হালকা সাহস পেয়ে বলল, ওকে স্যার। তাহলে আমরা শুরু করি। তনি মাথা নাড়িয়ে ছাই দিল। তনিকে ডিজাইনের বিষয়ে কিছু প্রশ্ন করা হলো। সে সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিল। রাগ মুগ্ধ হলো তনির প্রতিটা উত্তর শুনে। রাগ বলল, আপনি বাইরে গিয়ে বসুন, আপনাকে আবার ডাকা হতে পারে। তনি মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার। তনি বাহিরে চলে গেল। তনি যাওয়ার সময় তনির দিকে এক ধারে তাকিয়ে থাকে রাগ, আর মনে মনে বলে, আর কেউ যেন আপনার থেকে ভালো পারফর্ম করতে না পারে। প্রতিদিন সকালে চা খাওয়ার অভ্যেস রোনার। এতদিন সকালে তনি চা করে দিত। তনি চলে যাওয়ার পর চা খাওয়া হয়ে ওঠেনি তার আর। আজ সে ভীষণ খুশি, ঘরে নতুন বউ এসছে, আজ সে চা খেতে পারবে। রোনা খুশি মনে বসার ঘরে গেলেন। বসার ঘরে গিয়ে দেখলেন বৃষ্টি পায়ের ওপর পা তুলে বসে টিভি দেখছে। রোনাকে দেখে সে একই ভঙ্গিতে বসে আছে সে। রোনা হালকা হেসে তার পাশে গিয়ে বসলেন। মুচকি হেসে মধুর সুরে বললেন, বৃষ্টি মা। বৃষ্টি সে একই ভঙ্গিতে বসে টিভির দিকে তাকিয়ে বলল, কি বলবেন তাতে বলেন। এই কথায় খারাপ লাগে রোনার। সব খারাপ লাগার ঝেড়ে দিয়ে আবারও মুখে হাসি ফুটিয়ে বলেন, আমাকে এক কাপ চা করে দিবে? বৃষ্টি বিরক্ত হয়ে বলে, উফ মা, আপনি এতটাও অচল হয়ে যাননি যে এক কাপ চা করে খেতে পারবেন না? আমি সব চাটা বানাতে পারবো না, আপনি বানিয়ে নিন। রোনা অপমানিত বোধ হলো, সাথে তনির প্রতি করা কাজের জন্য অপরাধ বোধ। তবে অপরাধ বোধটাকে মেনে নিতে নারাজ তিনি। তার মতে সে কোনো ভুল করেনি। নিজের ছেলে সুখ পেয়েছে আর তার ছেলে বৃষ্টির সাথে সুখে আছে। রোনা চোখটা বুঝে সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। নীরব রুম থেকে বের হয়ে বসার ঘরে এসে দেখে বৃষ্টি কাজ করছে আর চোখে পানি মুছছে। নীরব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? বৃষ্টি নাক টেনে বলে, আমি কাজ করে ক্লান্ত লাগে, একটু টিভি দেখছিলাম। তখন মা এসে আমাকে বললেন আমি নাকি জমিদারি করতেছি, এখানে এমন জমিদারি করবো না। নীরব রেগে গিয়ে বলে, কি, মা এই কথা বলেছে?
বৃষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীরব আরো রেগে বলে। দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি গিয়ে মাকে। বৃষ্টি বাধা দিয়ে বলে, না, পরে তুমি চলে যাবার পর মা আবার আমাকে কথা শোনাবে। নীরব আর কিছু বলে না। বৃষ্টির কপালে চুমু দিয়ে রুনার সাথে দেখা না করে চলে যায় সে। এদিকে রুনার ছেলের জন্য অপেক্ষা করছে, কিন্তু 11টা বেজে যাওয়ার পরও যখন আসলো না, বাহিরে বের হন তিনি। বৃষ্টিকে জিজ্ঞেস করলো, নীরব চলে গেছে কি? হ্যাঁ, বৃষ্টি বলল। রুনা মন খারাপ করে চলে গেলেন। রুনা নিজের রুমে চলে যেতে বৃষ্টি বাঁকা হেসে বলে, এই সংসার আমার মুঠে আনবো। রুনি বসে আছে রাজের সামনে। একটু আগে আবারও ডাকা হয়েছে তাকে। রাজ নিজের গলা ছেড়ে তনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, স্যালারি কত নিতে চান? তনি ভাজার টাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। রাজ হালকা হেসে বলে, 40,000 দিলে হবে? স্যার, আমার চাকরিটা কি হয়ে গেছে? তনি চমকে বলে। তনির এমন বোকা প্রশ্নে রাজ উচ্চ স্বরে হেসে দিয়ে বলল, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, অনেক। তনি খুশি হয়ে বলল। রাজ হাসে। তনিকে মনে ধরে গেছে তার শ্যামলা বর্ণের গোলগাল চেহারা, মায়াবী ছাপ, চোখের পাপড়ি পাতলা, সব মিলিয়ে রাজের কাছে পারফেক্ট লাগছে। হঠাৎ রাজের মনে পড়ে যায় রায়টার কথা। মুখের হাসিটা চলে গেল। মনের মাঝে যে আশা জাগিয়েছিল ভেঙে দিয়েছে সে। রাজ এগুলো চিন্তা করছিল, তখন সেখানে সজীবের সাথে রায়দা আসে। রায়দা এসে পাপায় বলে রাজের গলা জড়িয়ে ধরে। রাজা রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে। হঠাৎ তনির দিকে চোখ যেতেই রাজা জিজ্ঞেস করে, এই আন্টিটা কে পাপাই? তিনি তোমার নতুন আন্টি। রাজ বলল। রাজা রোদের কোল থেকে তাড়াতাড়ি নেমে তনির কাছে গিয়ে বলে, চলো না নতুন আন্টি, আমরা খেলি। রাজ রাগ দেখিয়ে বলে, রাইদা আন্টিকে ডিস্টার্ব করো না। রাজা মন খারাপ করে ফেলে। তনি রাজাকে কোলে নিয়ে বলে, থাক না স্যার, খেলো, আমার সাথে সমস্যা নেই। তনি আর রাজা খেলতে থাকে, আর রাজ তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর রেখির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তবে সত্যি কি রাজার মায়ের আদরের অভাব পড়ছে? সত্যি কি তার মা প্রয়োজন? রাজের মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাজ নিজের রুমে বসে আছে। তার চোখে বারবার তনি সে নার্ভাস হওয়া মুখটা ভেসে আসছে। রাজ বিরক্ত হয়ে বলে, কি হয়েছে রাত তোর? তুই কেন ওকে ভুলতে পারছিস না? তারপর মেয়েটা ডিভোর্সি, রীতি কখনো মানবে না। রাজ নিজেকে এগুলো সান্ত্বনা দিচ্ছিল, তখন সেখানে রেখি এসে দরজা নক করে বলে, ভাই আসবো? রাজ রেখির কণ্ঠ শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে, আয় ভিতরে। রেখি অনুমতি পেয়ে ভেতরে ঢুকে সে রাজার পাশে বসে। রাজা তার কপিকে দেখে খুশি হয়ে তার কোলে উঠে বলে, তুমি জানো আজ একটা আন্টি আসছে অফিসে? রেখি ইন্টারেস্ট দেখিয়ে বলে, তাই? তারপর কি হলো? রাজা তাকে সব বলে। রেখে তাদের দিকে তাকিয়ে বলে, কি মেয়েটা? রাজ গম্ভীর গলায় বলে, আমার নতুন বিয়ে। কেমন দেখতে? রেখি বলল। রাজ গম্ভীর গলায় আবারও বলে, ওকে আবার বউ বানাতে লেগে যাস না, মেয়েটা ডিভোর্সি। রেখি কপট রাগ দেখিয়ে বলে, তো কি হয়েছে? তুই কি সত্যি তো? তুই আনম্যারিড হলেও সারা দুনিয়ার সামনে তুই এক বাচ্চার বাপ, মানে তুই ম্যারিড ছিলি। রাজভরকুচকে তাকায় রেজির দিকে। রেজি আবারও বলতে থাকে, এখানে আমি ওই মেয়েকে তোর বউ বানানোর প্ল্যান করছিলাম না। আর শোন, কার মনে কি চলে একটু হলেও বুঝি। ছোট থেকে দেখছি তো, অফিস থেকে আসার পর থেকে লক্ষ্য করেছি আমি। তার জোর আরো কুচকিয়ে বলে, মানে? রেখে বলে, বুঝিনি। এ বলে রেখে সেখান থেকে চলে যায়, আর রাজ সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। তবে মনে মনে খুশিও হয়েছে। ডিভোর্সটি শুনে তিনি স্বাভাবিক রিয়েক্ট করেছে। রাজ নিজে নিজে বলতে থাকে, এই মনে ধরেছেন আপনি মিস তন্নি, আপনাকে যে আমার চাই। তনি বেলকুনির একটা চেয়ারে বসে কফি খাচ্ছে। তখন ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করে, ভালোবাসায় নেই তো আর কোনো বাধা, শুধু তোমার বলার অপেক্ষা। মেসেজটা পড়ে কপাল কুচকে ফেলে তনি। কে দিল ওই মেসেজ? এটা নিয়ে ভাবতে থাকে। তখন বসার ঘর থেকে মিসমি ডাক দিলেন তনিকে। তনি কফিতে শেষ চুমুক দিয়ে চলে যায় বসার ঘরে। মা ডাকছিলে? বলি, এই নে তোর প্রিয় চিকেন বার্গার এনেছি তোর বাবা। মিসমি বললেন। তনি খুশি হয়ে বলে, সত্যি? মিসমি বার্গার তনির দিকে এগিয়ে দেয়। তনি মিসমির থেকে বার্গারটা নিয়ে এসে খেতে শুরু করে। ততক্ষণে তুষার সাহেব হাত মুখ ধুয়ে শেষ হয়ে আসে।
টনি তুষার সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবার বার্গার খেতে থাকে। তুষার সাহেবও মেয়ের দিকে তাকিয়ে হালকা হাসেন। সন্তানকে খুশি দেখলেই তো মা বাবার মনে তৃপ্তি আসে। রাত প্রায় 12টা বাজে। সোনা নিজের রুমে বসে আছেন নীরব তার রুমে আসবে বলে, কিন্তু নীরব আসে না। ছেলেটাকে সারাদিন দেখতে না পেরে মনটা ছটফট করছে তার। আর থাকতে না পেরে উঠে দাঁড়ালেন সে। নীরবের রুমের দিকে পা বাড়ালেন। নীরবের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে কয়েকটা টোকা দিলেন, কেউ এলো না। আবারও একটু জোরেই দিলেন। এবার নীরব এসে দরজা খুলল। নীরবকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। নীরব চিন্তিত হয়ে বলে, কি হয়েছে মা, কাঁদছো কেন? রুনা কাছে কাছে বললেন, তুই সারাদিনে একবারের জন্য আমার কাছে যাসনি। সরি মা, আসলে অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োর জন্য যেতে পারি নাই তোমার কাছে, আর অফিস থেকে আসার পর খুব ক্লান্ত লাগছিল। নীরব বলল। রুনা চিন্তিত হয়ে বলেন, খুব খারাপ লাগছে বুঝি, যা ঘুমিয়ে পড়। আচ্ছা, তুমিও যাও, আর কেঁদো না, বুঝলে? নীরব বলল। রুনা মাথা নাড়ালেন, ঘুরে চলে আসছিলেন। তখন তার কানে ভেসে আসলো বৃষ্টির গলা। সেখানে বৃষ্টি নীরবকে বলছে, তোমার মায়ের কমন সেন্স নাই, এত এসে কেউ ছেলে ছেলে বউ হিসেবে ঢুকে দেয়। নীরব বিরক্ত হয়ে বলে, বৃষ্টি, মায়ের ব্যাপারে কিছু বলবে না, এখানে দোষটা আমারই। বৃষ্টি নাকা কান্না করে বলে, হ্যাঁ, এখন তো তুমি আমার প্রতি বিরক্ত হবে, আমার অন্য কাউকে পেয়েছাওনি তো। নীরবের বুকটা ছ্যাট করে উঠে। বৃষ্টি তাকে কথা শোনালো। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নীরবের ভেতর থেকে। বাহিরে থাকা রুনা এই সকল কিছু শুনে আঁচল দিয়ে মুখ ছেঁকে চলে যায় নিজের রুমে। রাত 12টা বাজে। একা বেলকুনিতে বসে আছে টনি। আজকেও চোখের কোণে পানি জমে আছে তার। হাতের কোণে আজকে নীরবের ছবি ভাসছে। ছবিটির দিকে তাকিয়ে বলে, বৃষ্টিকে নিয়ে ভালোই আছো তাই না? হাজার কষ্টে নিজের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। সারাদিন তার ব্যস্ততার মাঝে গেলেও রাতটায় সে হয়ে যায় ভীষণ একা। সব স্মৃতিগুলো তার মস্তিষ্ক গ্রাস করতে থাকে। টনির ফোনটা আবারও সামনে ধরে। চোখে পানি মুছে এসে ডিলিট অপশনে চাপ দিয়ে বলে, এই ফোনে যতদিন তোমার ছবি থাকবে ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না। নীরবের ছবিটা ডিলিট করে দিয়ে একটা লম্বা শ্বাস নেয় টনি। কিন্তু মনের ভার ভার ভাবটা কমে না, বরং নীরবের শূন্যতা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে তো ভুলতে চায় নীরবকে, তবে কেন পারে না সে। রাত সকাল সকাল কফি হাতে বেলকুনির রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিবেশটা তার কাছে ভালো লাগে। এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয়। মনটা যেন সতেজ হয়ে যায়। রাইডার উঠে যাওয়ার শব্দে তার কাছে ছুটে যায় রাত। রাইডার বসে কান্না করছে। রাত অস্থির গলায় বলে, কি হয়েছে মা, কাঁদছো যে? রাইডার কান্না করে বলে, আমি মামামি যাবো। রাত কপাল খুঁজছে বলে, মানে? রাইডার আবারও কান্না করে বলে, আমি মামিমান আর বাবার কাছে যাবো, ওরা এসেছিল আমার কাছে। রাইডার কিছু বলে না। রাইডারকে নিজের কাছে জড়িয়ে ধরে। নিজের সে ভয়ঙ্কর অতীতকে নিয়ে ভাবতে থাকে, কেন হলো তার সাথে এমন। সবার জীবনে কোনো না কোনো ঘটনা থাকে যা তার জীবনে অস্বাভাবিক প্রভাব ফেলে। যেমন তন্নির জীবনে নীরবের সাথে বিচ্ছেদ, তেমনি রাদের জীবনে এমন কিছু ঘটনা আছে। 3 বছর আগে রাদের মা নিধি আর বাবা অনিক সাহেব, ছোট বোন রিহি আর বড় ভাই হৃদয় আর ভাবি নয়না, এই নিয়ে ছিল রাদের পরিবার। রাত তখন আর্ট কলেজে পড়ছিল। রাদের ভাবি নয়না 9 মাসের প্রেগনেন্ট ছিল। নিধি রান্নাঘরে দুপুরে রান্না বসিয়েছেন। তার হাতে হাতে রেখে সাহায্য করছে। রাত তখন কলেজে গেছে। নয়নার তখন মুখ গোমরা করে বসে আছে, কারণ একটাই, কাজ করতে যাওয়ায় নিধি তাকে বকা দিয়েছে। অনিক সাহেব আর হৃদয় তখন অফিসে মিটিং এ নিজেদের রুমে ব্যস্ত। নয়না প্রেগনেন্ট থাকায় তারা বাসায় মিটিং ডেকেছে, যাতে যখন প্রয়োজন হয় তখন যেন তারা থাকতে পারে। নয়না বসে টিভি দেখছিল। হঠাৎ তার পেটে ব্যথা করতে থাকে। অনেক কষ্টে সে নিধিকে ডাক দেয়। নয়না পেট চেপে ধরে বলল, না, আমার পেটে ভীষণ ব্যথা করছে। নিধি গিয়ে তাড়াতাড়ি অনিক সাহেব আর হৃদয়কে ডেকে আনে। নিধি নয়নাকে শক্তভাবে ধরে রাখে। নয়না ব্যথায় ছটফট করছে। অনিক সাহেব আর হৃদয় দৌড়ে নিচে আসে। হৃদয় এসে নয়নাকে কোলে তুলে নেয়, আর অনিক সাহেব গাড়ি বের করতে চলে যান। নিধি এসে রিধি কিছু বলে না, শুধু মাথা নাড়ায়।
রিধি মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে চলে যায়। রিধি বাড়ির সব কাজ শেষ করে নিজের রুমে গিয়ে বসে। রাত কলেজের বাহিরে এসে বাহিরের এক প্রকৃতির দৃশ্য আজ করছে। তখন সেখানে তার গার্লফ্রেন্ড মনি আসে। রাত মনির দিকে তাকিয়ে হালকা হাসে, সাথে মনিও হেসে বলে, ওয়াও, কি সুন্দর করেছো। রাত হেসে বলে, থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস, এটা কিন্তু মানা যায় না। চলো না কোথাও ঘুরতে যাই। রাত আবারও মুখে হাসি বজায় রেখে বলে, আজ না মনি, আমার অনেক কাজ আছে, এখন আমাকে অফিস যেতে হবে। আব্বু আর ভাইয়া ভাবিকে নিয়ে হাসপাতালে গেছে। অফিসে আজ মিটিং ছিল, বাকি মিটিংটা আমাকে শেষ করতে হবে। মনি মন খারাপ করে বলে, ওকে। রাত নিজের ব্যাগ গুছিয়ে মনির দুগালে হাত দিয়ে বলে, মন খারাপ করো না, আমি কাল নিয়ে যাব তোমায় ঘুরতে। মনি রাদের মন রাখতে হালকা হাসে। রাতও হেসে বিদায় নিয়ে চলে যায়। অফিসে যাওয়ার মাঝ পথ অব্দি দেখে রাদের ফোনে কল আসে। দেখে তার বাবা। রাত ফোন রিসিভ করে বলে, হ্যালো বাবা, বলো। ওর কাছ থেকে অপরিচিত একজন বলে, এই ফোনের মালিক আপনার বাবা? রাত চিন্তিত গলায় বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? ওই পাশের ব্যক্তিটা বলল, আপনার পরিবারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি আসুন। রাত গাড়িটা বাসার দিকে ঘোরায়। রিদিকে নিয়ে যাবে, নয়তো মেয়েটা এতক্ষণ একা থাকলে ভয় পাবে। কিন্তু রাতের মাথায় কিছু কাজ করছে না। চোখ দুটো লাল হয়ে গেছে। বাসা থেকে রিদিকে নিয়ে রাত জলদি হসপিটালে যায়। কিন্তু তাদের মা বাবাকে দেখা আর হলো না। রাত হাসপাতালে গিয়ে এক নার্সকে জিজ্ঞেস করলো, একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট আসছে, তারা কোথায়? তাদের কথা উল্টো পাল্টা হলেও নার্স বুঝতে পারলো। জিজ্ঞেস করলো, আপনারা কারা? ছেলে মেয়ে। রাত বলল। নার্স মাথা নিচু করে বলে, যিনি প্রেগনেন্ট ছিল তিনি অপারেশন থিয়েটারে আছেন, আর আমরা সরি, বাকি তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। রিধি সাথে সাথে চিৎকার দিয়ে বলে, না। রাত সেখানেই বসে পড়ে। কি বলবে সে? কি করবে ও? কোন দিকে যাবে? এক মুহূর্তে কি হয়ে গেল যেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখছে। রাত উঠে দাঁড়িয়ে রিধিকে বলে, চলো আগে অপারেশন থিয়েটারের সামনে। কিন্তু বাবা মা? ওদের হারিয়ে ফেলছি, একজনকে ফিরে পাওয়ার আশা আছে, আর ওইখানে আমাদেরকে সবচেয়ে দরকার। রিধি কিছু বলে না। রাত রিধিকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে যায়। ওরা সেখানে যাওয়ার একটু পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে রাত ভয়ে কুঁচকে দেয়। রাতকে দেখে ডাক্তার ওর কাছে এসে বলে, আপনি কি পেশেন্টের বাড়ির লোক? রাতের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ডাক্তার রাতকে এসে বলে, আপনি পেশেন্টের কি হন? রাত বলল। ডাক্তার এবার মাথা নিচু করে বলে, একটা সুন্দর মেয়ে হয়েছে, কিন্তু পেশেন্টের অবস্থা ভালো না, আর রাতকে ওর সাথে দেখা করতে যাচ্ছে। আমি রাত। রাত বলল। রাত রিধিকে নিয়ে নয়নাকে যে কেবিনে দেওয়া হয়েছে সেই কেবিনে গিয়ে ঢুকে। রাত একটা চেয়ার টেনে নয়নার পাশে বসে। পাশে তার উপস্থিতি টের পেয়ে নয়নার চোখ খুলে দেখে রাত। রাতকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, রাত ভাইয়া, বাবা মা কোথায়? রাত মিঠে হাসি দিয়ে বলে, ওরা বাসায় গেছে। রাদের এই মিথ্যে শুনে একটু জোরে হেসে দেয় নয়না। রাত অবাক চোখে তাকায় নয়নার দিকে। হঠাৎ নয়না রাদের হাত ধরে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, তুমি ছাড়া আর এদের ছাড়া আর কেউ নেই, দেখে রেখো ভাই। এটুকু বলে নিস্তেজ হয়ে যায় সে। রাদের হাত থেকে নয়নার হাতটা পড়ে যায়। রাত আবারও শক্ট। একদিনে এতগুলো প্রিয় মানুষ হারালো, মানতে পারছে না সে। স্তব্ধ হয়ে বসে আছে কবরস্থানে। তার সামনেই তার সেই কবর, আর তার পাশে রিধি ছোট বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা ছাড়া বাচ্চাটার কান্না থামছেই না। রাত উঠে রিধির কোল থেকে নিজের কোলে নেয়। কাঁপা কাঁপা গলায় বলে, আমার মাটার কি হয়েছে? কে বকা দিয়েছে? রিধি বকা দিয়েছে? ও তো পচা, ওর সাথে আরি। তারপর কোলে নিয়ে এদিক ওদিক ঝুঁকাতে থাকে। আরাম থেকে বাচ্চাটা ঘুমিয়ে যায়। রিধি অশ্রু ভরা চোখ নিয়ে রাতের দিকে তাকায়। রাত নয়নার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, চিন্তা কর না মিষ্টি ভাবে, আমি তোমার মেয়েকে খুব যত্নে রাখবো, সবাই জানবে ও আমার মেয়ে। রিধিও এসে বলে, তোমার মেয়েকে তোমাদের আভাব বুঝতে দিব না। রাত কবর জিয়ারত করে রিধিকে নিয়ে চলে আসে বাসায়। রিধি আর রাত সারাদিন কিছু খায়নি। রাত সোফায় বসে আছে, কোলে ছোট বাচ্চাটি। রিধি তার পাশে বসে আছে, তার কাঁধে মাথা দিয়ে। আজ 2 দিন হলো রাত কলেজে আসছে না। মনির ফোন চলছে না। মনি ভীষণ বিরক্ত হয়ে আছে। এভাবে কেউ রিলেশনে থাকতে পারে? মনি ফোনটা বের করে আবারও রাতকে কল করে।
রাত এবার কল উঠিয়ে বলে, হ্যাঁ মনি বলো। মনি রাগী গলায় বলল, দেখা করে এসেছি কলেজে। মনি কল কেটে দেয়। রাত চিন্তায় পড়ে যায় কি করবে সে। রায়দাকে রেডির কাছে রেখে সে কলেজে চলে যায়। কলেজের পুকুর পাড়ে এসে পায় মনিকে রোজ। রাত এসে দাঁড়ায় মনির পাশে। মনি রাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, অবশেষে তোমার দেখা পেলাম। কিছু বলবে? এত আর্জেন্ট ডাকলে যে? আমাকে এখন আর তোমার ভালো লাগছে না তাই না? রাত অবাক হয়ে বলে, মানে? তুমি আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাও না? কি বলছো এসব? হ্যাঁ, এখন কিছু বুঝতে পারবেই না। কালকে সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। রাত বুঝতে পেরে বলল, সরি, রাগ করো না, আমার সমস্যা হয়েছে অনেক। আমি রাতকে পুরোটা বলতে না দিয়ে মনি বলে, বাস অনেক হয়েছে রাত, আর আমার পক্ষে সম্ভব না। রাত তোমার সাথে কন্টিনিউ করা। ভালো থেকো আর নিজের সকল ফ্যামিলিকে নিয়ে সুখে থাকো। রাত অস্থির হয়ে বলল। আরে শোনো আমার কথা। মনে আর কোনো কথা না শুনে রাতকে পেছনে রেখেই উল্টো ঘুরে চলে যায় সে। রাত পেছনে অবাক চোখে মনির দিকে তাকিয়ে আছে। সব ধাক্কা একসাথে ছিল। তাদের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছে। সেদিন রাত নির্ভীক রায়দার কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখে। নিজের টেবিলে বসে এগুলো ভাবছিল রাত। তখনই দরজায় নক করে তনি। রাত সোজা হয়ে বসে। তনিকে ভেতরে আসতে বলে। তনি ভেতরে ঢুকে বলে, স্যার আমায় ডেকেছিলেন? রাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছু ফাইল তার দিকে এগিয়ে বলে, এই ডিজাইন গুলো চেক করে আমাকে এনে দাও। তনি ফাইলগুলো হাতে নিয়ে বলে, ওকে স্যার। তনি ফাইলগুলো নিয়ে তাকিয়ে থাকে। আজকে রাত একবারও তাকায়নি তনির দিকে। সে নিজের মনকে বুঝিয়ে নিয়েছে আর কাউকে সে এই মনে জায়গা দিবে না। আর কোনো কষ্ট সে পেতে চায় না। ফাইলগুলো চেক করে সে রাতের কেবিনে আসে। তখন রাত আর রায়দা বসে খেয়েছিল। তনি নক না করেই দরজা খুলে দেয়। বাবা মেয়ের এক সুন্দর দৃশ্য দেখতে পায়। তনি আনমনে বলতে থাকে, এমন একটা দৃশ্য তোমার সাথে দেখতে চেয়েছিলাম নীরব, যে আমাদের সন্তানের সাথে খেলবে আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবো। তারপর সাথে সাথে মাথা নাড়িয়ে ভাবে কি ভাবছিল সে। আর ভাববে না সে ওই বেমানির কথা। তারপর আবার দরজায় নক করে তনি। রাত দরজায় তাকিয়ে দেখে তনি। সে হালকা হেসে রাতের দিকে তাকিয়ে রাত গম্ভীর মুখ করে গিয়ে নিজের চেয়ার টেবিলে বসে। তনি এগিয়ে গিয়ে ফাইলটা সামনে রাখে। রাত তনির দিকে ফাইলটা ঘুরিয়ে বলে, এক্সপ্লেইন মি, কোথায় কোথায় ভুল পেয়েছেন? ওকে স্যার। তারপর তনি গিয়ে রাতকে বোঝাতে লাগলো কোথায় ভুল পেয়েছে আর সেটা কিরকম করেছে সে। রাত তখনও তনির দিকে তাকায় না। সে আর কোনো মেয়েতে আসক্ত হতে চায় না। অফিস শেষে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে তনি। সন্ধ্যে 7টা বাজে। চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আশেপাশে মেয়ে বলতে সে একা। তনি মনে মনে ভয় কাজ করলেও মুখে সেটা প্রকাশ করছে না। তখন সেদিক দিয়ে কিছু বখাতে যাচ্ছিল। তনিকে দেখিয়ে বলে, আহা দোস্ত, মাল পেয়ে গেছি। তনি ভয় চুপসে যায়। আশেপাশে তাকায় কিন্তু কেউ নেই। একটু দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে কিন্তু তারা কিছুই বলছে না। ছেলেগুলো তনির দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একটা ছেলে বলে, আজকে জমে যাবে। তনি সেখান থেকে চলে যেতে নেয়। একটা ছেলে তার হাত ধরে নেয়। তখনই সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাত বেরিয়ে আসে। ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেগুলো যখন অবস্থা খারাপ, তনি গিয়ে রাতকে ফেরায়। রাত রাগী গলায় বলে, আর কোনো দিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখেছি তো মেরে ফেলবো। ছেলেগুলো দাঁড়িয়ে উল্টো পথে দৌড়। রাত তনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, গাড়িতে উঠুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তনি কিছু বলে না। রাজের কথা মতো তার গাড়িতে উঠে পড়ে। এখানে দাঁড়িয়ে থাকার সাহস আর নেই তার। রাজও গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, সিট বেল্টটা লাগিয়ে নিন মিস তনি। তনি ব্রুকুচকে সিট বেল্ট সামনে আনে কিন্তু লাগাতে পারছে না। রাত বিরক্তি শ্বাস নিয়ে লাগিয়ে দেয়। তারপর গাড়ি চালাতে শুরু করে। রাতের অন্ধকারে ছাদে বসে আছে নীরব। এই কয়দিনে সে বুঝতে পেরেছে সে কি হারিয়েছে। কাজকে পেটে সে হীরা হারিয়েছে। ইদানিং সে ব্যক্তির আচরণে পরিবর্তন দেখছে। সারাদিন ফোনে আসক্ত থাকে। কে জানে কি করে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীরব। তনিকে নিয়ে ভাবছিল নীরব। তখন সেখানে বৃষ্টি আসে। বৃষ্টি এসে কাছে হাত রেখে বলে, কি করছো? নীরব তাকায় বৃষ্টির দিকে। হালকা হেসে বলে, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। বৃষ্টি নীরবের হাত ধরে বলে, এখানে থাকতে হবে না, আর চলে যায় রুমে। নীরব দীর্ঘশ্বাস ছাড়ে আবারও। এখন তন্নি থাকতে তার মুখ দেখেই বলে দিত নীরবের মন খারাপ। নীরব চলে যায় বৃষ্টির সাথে রুমে। এদিকে রুনা নিজেকে অনেকটা ঘরবন্দি করে রাখেন। তার করা কাজের ভুলটা সে বুঝতে পারছেন।
কিন্তু এখন বুঝে কি হবে, যা হওয়ার তা হয়ে গেছে। রুনা নিজে নিজেই বলতে থাকেন, ক্ষমা করে দিও তন্নি, তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। দীর্ঘশ্বাস ফেলে সে, চোখে তার দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার হাতে সে নিজের ছেলে জীবনটা নষ্ট করেছে। সে উস্কানি দেওয়াতে নীরব উৎসাহ পেয়েছে এই কাজ করতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার। আশেপাশে তাকিয়ে একটা বড় ওড়না ফ্যানে ঝুলিয়ে গলা লাগিয়ে নেন তিনি। রাত আজ অফিসে যেতে পারেনি, কারণ সকাল থেকে রাতের প্রচন্ড জ্বর। তনিকে একা সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। কাজের চাপে তনি সিদ্ধ হয়ে যাচ্ছে। সবার কাছ থেকে ডিজাইন কালেক্ট করতে হয়েছে। এত ডিজাইন কালেক্ট করা, তার মাঝে আরো অনেক ডিজাইন বাকি, যেগুলো বেস্ট ডিজাইন সেগুলো সিলেক্ট করতে হবে ক্লায়েন্টের সামনে দেখানোর জন্য। রাত থাকলে তনির কাছে সুবিধে হতো। তনি বেশ কয়েকটা ডিজাইন সিলেক্ট করে রাতকে কল দেয়। রাত কল ধরতে তনি বলে, স্যার কয়েকটা ডিজাইন সিলেক্ট করেছি, এখন আপনি দেখলে ভালো হতো। ওকে, তাহলে তুমি ডিজাইন গুলো নিয়ে এখানে চলে আসো। রাত বলল। তনি সংকোচ বোধ করে বলে, আপনার বাসায়? রাত ব্যাপারটা বুঝতে পারে, বলে, আমার বোন আছে, বাসায় এসে পড়ার সমস্যা নেই। তনি একটু লজ্জা পায়, আর কিছু না বলে রাতের দেওয়া ঠিকানায় সে চলে যায়। রুনা হাসপাতালে ভর্তি আছেন। ফাঁসি নেওয়াতে মাথায় রক্ত উঠে গেছে। জ্ঞান ফিরেছে ছুটি, কিন্তু একটু পর পর অজ্ঞান হয়ে পড়ছে। মীরা পাশে অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার পাশেই বিরক্তি নিয়ে বৃষ্টি ফোন দিচ্ছে। মীরা বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে অন্তত ফোনটা না টিপু। বৃষ্টি খেপে যায়, রাগে কসমত করতে করতে বলে, মানে কি মীরা, তোমার মা এমন একটা কাজ করেছে তোমার অ্যাটেনশন পেতে, সেখানে আমি ডিস্টার্ব না করে ফোন দিচ্ছি। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, টিপু ফোন। বৃষ্টি ভেঙচিকেতে আবারও নিজের মতো ফোন টিপতে থাকে। নীরব আবারও তার মায়ের দিকে তাকায়। কাল রাতে মায়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখে তার মা ফাঁসি নিয়েছেন। সময় মতো হাসপাতালে আনতে পেরেছে নীরব, নয়তো মারা যেতেন না। এগুলো ভাবতেই গা কেটে উঠছে নীরবের। তনি রাতের বাসায় এসেছে 30 মিনিট হবে। তনি রাতকে ডিজাইন গুলো দেখাচ্ছে, আর রাত সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে আর চোখে তনিকেও দেখছে। সে নিজেকে এটা থেকে আটকাতে পারছে না। রাজাকে নিয়ে রেখে চলে গেছে টিভি তুলে অনেক আগে। হঠাৎ দরজায় চোখা পড়ছে, দুজন সেদিকে তাকিয়ে দেখে রেখে হাতে 3 কাপ টানছে। রেখে হালকা হেসে বলে, আসবো? রাত গম্ভীর গলায় বলে, আয়। রাগের গোমরার মুখ দেখে মুখটাই দেখে তা দেখে তন্নি হাসে মুখ টিপে। তন্নির হাসি দেখে রিধি বলে ওঠে, তোমার হাসিটা অনেক সুন্দর আপি। রাগ রিধির দিকে চোখ পাকায়। রিধি সেদিকে পাত্তা দেয় না। তন্নি রাগে হেসে বলে, ধন্যবাদ। রাগ ভারী গলায় বলে, এখানে কাজ করছি আমরা, তুই যা। তখন পা টিপে টিপে রায়দার রুমে প্রবেশ করে বলে, না যাবো না, আমি আন্টি মায়ের কাছে থাকবো। তখন রাধা তন্নি একসাথে বলে, আন্টি মা মানে? রেডি রাত্রে নিয়ে বলে, ও কিছু না রায়দা, চলো আমরা টিভি দেখে গিয়ে ওরা কাজ করো। রেডি রায়দাকে জোর করে নিয়ে যায়। ওরা চলে যেতে রাত বলে, ওদের কথাই কিছু মনে করবেন না মিস কর্নি, ওরা একটু দুষ্টু টাইপের। তন্নি হেসে বলে, না স্যার, ইটস ওকে, আপনি অস্থির হবেন না, আমি কিছু মনে করিনি। রায়দার জ্বরটা এখন একটু কম, তাই তো সারা ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর ঋষি তার পেছনে পেছনে ছুটছে। ওপর থেকে দাঁড়িয়ে নিচের এই দৃশ্যটা দেখলো তন্নি। তখন পাশে এসে রাত দাঁড়ালো, ইনমিন করে বলে, কিছু বলতে চাই। তন্নি কৌতূহল দৃষ্টি নিয়ে রাতের দিকে তাকিয়ে বলে, অরুণ কি বলবেন? রাত সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কিছু মনে করবেন না, আপনাকে এই কথা জিজ্ঞেস করার অন্য কোনো রিজন নেই, কৌতূহল থেকে জানতে চাইছি। আচ্ছা সমস্যা নেই, বলুন। মানে আপনার ডিভোর্সটা কেন হয়েছে? বলতে ইচ্ছে না করলে বলবেন না। ভালোবাসার রং বদলানোর কারণে। তন্নি বলল। রাত বুঝতে না পেরে বলল, মানে? কিছু না, আচ্ছা আমি আসি, আর রাইডার খেয়াল রাখবেন, জ্বরটা আবার উঠতে পারে। তনি বলল। তনি নিজের ব্যবসা নিয়ে চলে যেতে থাকে। নিচে নামতে রাইডা এসে জড়িয়ে ধরে তন্নিকে, বলে, তনি রাজাকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলে, বাসায় যাই। রাজা কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখো আমার কত জ্বর। তনি ভাবনায় করে বলে, কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে। রাজা তনির গলা জড়িয়ে ধরে বলে, না তুমি যাবে না, থাকবে। তনি কিছু বলতে নিলে তখন রেগে এসে বলে,
থাকো না, পরে ভাইয়া কি দিয়ে আসবেন। রাত ওপর থেকে সবটা দেখে কিন্তু কিছু বলে না। সেও চাইছে তন্নি থাকুক। রিজি ও রায়দার জোড়াজোড়িতে তন্নি রাজি হয় থাকতে। এতে সবচেয়ে বেশি রাত খুশি হয়, কিন্তু সে প্রকাশ করে না। সে নিজের আবেগ কন্ট্রোল করতে চাইছে। সে চায় না তন্নিকে আসক্ত হতে। সে কেমন টান অনুভব করছে, তবে কি সে তন্নিকে ভালোবেসে